আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম এবং আদাব। আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আবুল হাসনাত মিল্টন। সেনাবাহিনীতে কি আবার অস্থিরতা দেখা দিচ্ছে? ক্ষোভ দানা বেঁধে উঠছে। খবর পেলাম ক্যান্টনমেন্টে নাকি বিভিন্ন লিফলেট বিলি হচ্ছে। এই অস্থিরতার প্রেক্ষিতে বিদেশে বসে ডক্টর ইউনূস আবার নতুন করে কি ষড়যন্ত্র করছে? আপনারা জানেন যে সেনাবাহিনীতে অস্থিরতা, ক্ষোভ এগুলো অনেকদিন ধরেই একটু একটু করে দানা বাঁধছে এবং এর মূল কারণ হলো যে সেনাবাহিনীতে প্রায় ২৪ জন মেধাবী সামরিক অফিসার যারা কারেন্টলি সার্ভিং এবং কয়েকজন অবসরপ্রাপ্ত তাদের বিরুদ্ধে অন্যায়ভাবে আইসিটিতে মামলা করা হয়েছে। যে মামলার না আছে ভিত্তি, না তা আইসিটিতে বিচার হবার মতো কিছু। এই নিয়ে যখন সেনাবাহিনীতে ক্ষোভ এবং ঠিক তখনই আমরা সম্প্রতি খেয়াল করেছি গত সোমবার এবং বুধবার রাতে দুজন সাবেক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারে আমি আগেও বলেছি, যেহেতু তাদের অনেক ফলোয়ার রয়েছে এবং তাদের জাতীয় এবং ইন্টারন্যাশনাল অনেক কানেকশন আছে, তো ন্যাচারালি তাদের এই গ্রেপ্তারটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। এবং খবর পেলাম যে ক্যান্টনমেন্টে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে মেধাবী অফিসারদের হয়রানি বন্ধ করার দাবিতে লিফলেট বিলি করা হচ্ছে। কে বা কারা এই লিফলেটগুলো বিলি করেছে সেটি এখনো না জানা গেলেও বোঝাই যাচ্ছে সেনাবাহিনীর সেই ক্ষুব্ধ অংশটাই এই কাজটি করেছে, যারা এই আর্মি অফিসারদের এভাবে হ্যারাস করা অন্যায়ভাবে এবং টার্গেটেড বেছে বেছে মেধাবী কর্মকর্তাদেরই হ্যারাস করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো সবই মিথ্যে, বানোয়াট এবং স্রেফ হয়রানি করার জন্য। ক্যান্টনমেন্টে যখন অস্থিরতা, যখন লিফলেট বিলি হচ্ছে, তখন আমরা জানি যে সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি তার গার্লফ্রেন্ড লামিয়া মোর্শেদকে নিয়ে জাপান গিয়েছে। এবং জাপান তিনি যে কারণেই যাক, জাপানের একটা অন্যতম কারণ ছিল তিনি শিনজো আবে, জাপানের সাবেক প্রধানমন্ত্রী, তার স্ত্রী আকিয়ে আবের সাথে দেখা করেন। শিনজো আবের কথা আপনাদের মনে আছে, তিনি ২০২২ সালে ৮ই জুলাই নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং যে তাকে গুলি করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে বলেছে যে শিনজো আবের একটি ধর্মীয় গোষ্ঠীর সাথে সম্পৃক্ততা ছিল, এই জন্য গুলি করেছে। শিনজো আবে ২ দফায় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন, ২০০৬-এর সেপ্টেম্বর থেকে ২০০৭-এর সেপ্টেম্বর এবং ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত, এবং তিনি লংগেস্ট সার্ভিং জাপানিজ প্রাইম মিনিস্টার। এবং তার অ্যাবেনোমিক্স, তার অর্থনীতিতে যে ভূমিকা, তিনি জাপানের অর্থনীতিতে যে অবদান রেখেছিলেন সেজন্য তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং তার স্ত্রীকে মানুষ ফার্স্ট লেডি হিসেবেই জানে। এই আকিয়ে আবের সাথে দেখা করে ডক্টর ইউনূস তার সেই রাষ্ট্রপতি হবার খায়েশ ব্যক্ত করেছেন। তিনি অনুরোধ করেছেন যে আকিয়ে আবে যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফোন করে অনুরোধ করেন যে ডক্টর ইউনূসকে যেন রাষ্ট্রপতি বানানো হয়। আকিয়ে আবে তারেক রহমানকে ফোন করেছিলেন এবং তারেক রহমান স্বভাবতই আকিয়ে আবের সাথে কথা বলেছেন, কিন্তু আকিয়ে আবেকে এক্স্যাক্টলি কি বলেছেন সেটি জানা যায়নি। বিএনপির সূত্রে যতটুকু জেনেছি যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর মতো ভুল কিংবা এ ধরনের কোনো ঝুঁকি নেবার ইচ্ছে বিএনপির নেই। বিএনপি খুব ক্লিয়ারলি বলেছে যে এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ যে ভুলগুলো অতীতে করেছে তা থেকে শিক্ষা নিয়ে বিএনপি ওই পথে আর হাঁটবে না। বিএনপি খুব ভালো করেই জানে যে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানালে তাদের সরকারের অস্তিত্ব নিয়েও মাঝে মধ্যে টান পড়তে পারে এবং এ কারণে
বিএনপি বর্তমান যিনি রাষ্ট্রপতি রয়েছেন, যদিও তিনি আওয়ামী লীগ আমলের নির্বাচিত আহ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকেই তারা কিছুদিন কন্টিনিউ করবে, হয়তো 1 বছর চুপ্পুকে রেখে তারপর তারা তাদের নিজেদের পছন্দের কাউকে রাষ্ট্রপতি বানাবেন। দ্যাট ইজ দ্য কারেন্ট প্ল্যান। এবং যেহেতু বিএনপির 3-4 জন রাষ্ট্রপতি পদপ্রার্থী রয়েছেন, যেহেতু বিএনপি এই মুহূর্তে তাদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি বানিয়ে বাকিদের কষ্ট দিতে চান না। তো এই অবস্থায় ডক্টর ইউনূস যে শুধু আকিয়ে আবেগে দিয়ে তারেক রহমানকে ফোন করেছেন তা না, আরো 2 জন প্রভাবশালী বিশ্বের 2 জন ফোন করেছিল তারেক রহমানকে, এবং ইউনূস চেষ্টা করে যাচ্ছে। ইউনূস এতটাই নির্লজ্জ, সে চেষ্টা করে যাচ্ছে যে যে করেই হোক তার রাষ্ট্রপতি হতে হবে। এদিকে ডক্টর ইউনূসের জাপান সফরের সময় তার সফর সঙ্গী লামিয়া মোর্শেদ, যিনি এসডিজির মুখ্য সমন্বয়ক ছিলেন, ইউনূস যাওয়ার আগে এই লামিয়া মোর্শেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর নিয়াজ আহমেদ এবং আরেকজন সাবেক সচিব সেলিম উদ্দিন, 3 জনকে রাষ্ট্রদূত বানানোর প্রক্রিয়া শুরু করে গিয়েছিলেন। কিন্তু বর্তমানে তারেক রহমানের সরকার এই 3 জনের রাষ্ট্রদূত হবার প্রক্রিয়াটাকে বাতিল করে দেন। এছাড়াও আরো 5টি দেশ থেকে রাষ্ট্রদূতদের বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে। অর্থাৎ ইউনূসের কুফা লেগেই গেছে। যখন এই রাষ্ট্রদূতদের ফিরিয়ে আনা হচ্ছে, কিংবা লামিয়া, নিয়াজ আহমেদের, সেলিম উদ্দিনের মতো লোকেরা নতুন করে রাষ্ট্রদূত হতে পারছেন না, তখন আরো একটি দুঃসংবাদ বাংলাদেশে রয়েছে, যে বাংলাদেশে এখন শিশুদের টিকা দেওয়ার যে প্রোগ্রামটা ছিল, যে ইপিআই প্রোগ্রাম, যেটা পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য সাকসেসফুল প্রোগ্রামস, এই ইপিআই ইমিউনাইজেশন রিলেটেড, বাংলাদেশে সেই টিকাদান কর্মসূচি ঝুঁকির মুখে পড়েছে এবং এই মার্চ মাসে 21 জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এবং এই টিকাদানের টিকা সাপ্লাই যেমন একদিকে সমস্যা, সময় মতো টিকা সরবরাহ করা যাচ্ছে না, আর একদিকে হলো এই টিকার বিরুদ্ধে এক শ্রেণীর ধর্মীয় মোল্লারা সোচ্চার হয়েছে। সুতরাং এটি বর্তমানে জনস্বাস্থ্যের প্রতি হুমকি হিসেবে দেখা দিয়েছে। এর পাশাপাশি নানান রকমের খবর আমরা পাচ্ছি, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো যে সাবেক ছাত্র সমন্বয়ক, যেসব তরুণী ছাত্রী সমন্বয়ক ছিল, তাদের একের পর এক সেক্স স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ছে, তাদের ভিডিও একের পর এক ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে। এর বাইরেও বাংলাদেশে এখন নানা রকমের অস্থিরতা চলছে। আমি প্রতিদিনই বলার চেষ্টা করছি যে তারেক রহমানের বাংলাদেশ ঠিক মতো চলছে না। নমস্কার, আমি তরুণ ঘোষ। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিজের জবাবদিহি করতে আর বাংলাদেশ আর্মির জবাবদিহি করতে আজকে 29 তারিখ, আজকে ভোরবেলাতে আমেরিকার উদ্দেশ্যে রওনা হয়েছেন ওয়াকারুজ্জামান। তিনি 29 থেকে 2 তারিখ 2 এপ্রিল পর্যন্ত সেখানে 29 থেকে 2 মে পর্যন্ত, এপ্রিল পর্যন্ত, সরি, মানে আজ 29শে মার্চ থেকে 2 এপ্রিল তিনি যাবেন, গিয়ে সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক কি ব্যাপারে? 31শে মার্চ তাদের একটা গোপন বৈঠক আছে, বিশেষ করে পেন্টাগনের সঙ্গে, এবং উচ্চপদস্থ যে সমস্ত সেনাকর্তা থাকবেন তাদের সঙ্গে। এই যে একটা এগ্রিমেন্ট হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ আর্মির, একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেই এগ্রিমেন্টে বেশ অনেকগুলো পয়েন্ট ছিল। এই এগ্রিমেন্টের ব্যাপারে কিন্তু ইউনূস জানতেন। ইউনূসেরটা যেমন ওয়াকার জানতেন, ওয়াকারেরটা তেমনি ইউনূস জানতেন। মানে পুরোটাই হয়েছে নিজেদের জ্ঞাতসারে, এবং বাকিটুকু সব অভিনয় হয়েছে। আমি তোমার সঙ্গে কথা বলবো না, তোমার সঙ্গে দেখা করবো না, সবই তোমার অভিনয়, সত্য কিছু নয়। তো যাই হোক, এখন এই যে মিলিটারি প্যাক্ট যেটা হয়েছে,
সেই মিলিটারি প্যাক্টের মধ্যে কোন কোন বিষয়ে মানে অগ্রগতি হয়েছে, কোন কোন বিষয়ে অগ্রগতি হয়নি, কোথায় কোথায় আটকে আছে, তার ডিটেল রিপোর্ট ওই 31শে মার্চ যে বৈঠক হবে সেই বৈঠকে মানে উনি হ্যান্ড ওভার করবেন। তাছাড়া $2.5 বিলিয়ন একটা দীর্ঘমেয়াদী অস্ত্র কেনা বেচার একটা চুক্তি হয়েছিল, $2.5 বিলিয়ন। সেই চুক্তিটা মানে কতদূর কি হলো তার সমস্ত নথিপত্র উনি নিয়ে গিয়েছেন সঙ্গে করে, মানে কত অগ্রগতি হলো সেই চুক্তিটার সেটা নিয়ে গিয়েছেন। সেটা নিয়ে গিয়ে তাদেরকে পুরো বোঝাতে হবে। ওখানে খলিলুর রহমান থাকতে পারেন আর থাকতে পারেন, তবে রামু ক্যান্টনমেন্টে একটা এয়ারবেসের আধুনিকীকরণের ব্যাপার আছে। সেই আধুনিকীকরণ কাজটা কতটা হয়েছে কতটা হয়নি সেই ব্যাপারে কিন্তু তাকে ডিটেল রিপোর্ট দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু আপনার দেশ থেকে আমি পাইনি, এই খবরগুলো আমাদের দেশ থেকে পেয়েছি, এটা প্রথমেই বলে দিই। আপনার দেশেও নিশ্চয়ই বেরোবে, আজকে না হোক কালকে বেরোবে। তো আধুনিকীকরণের মধ্যে কি আছে? আধুনিকীকরণের মধ্যে আছে বিশেষ র্যাডার, নজরদারি র্যাডার সিস্টেম বসানো। এই যে $2.5 বিলিয়ন যে চুক্তিটা হয়েছে অস্ত্র কেনা বেচা, তার মধ্যে র্যাডারও রয়েছে। এই র্যাডার গুলো ওই রামু ক্যান্টনমেন্টের ওখানে যে একটা বিশেষ এয়ারবেস হচ্ছে, সেই এয়ারবেসে মার্কিন র্যাডার বসবে। এই মার্কিন র্যাডার যখনই বসবে না, তখনই ভারতের সঙ্গে তারেক রহমানের একটা জোর গন্ডগোল লাগবে। খবরটা আমাদের কাছে যখন পৌঁছেছে তখন নিশ্চয়ই নড়াচড়া ভেতরে শুরু হয়েছে। তা আমি এখন ভেতরের খবরটা তো জানি না, আমি বলতে পারবো না। তবে ভারত খুব কড়া নজর দিয়ে দেখছে, মানে নজর রাখছে যে ঘটনা কোন দিকে যায়। আর ওয়াকারুজ্জামান খুব খেলোয়াড় লোক, তিনি যাওয়ার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে একদম মানে সাহায্য করে তিনি সম্ভবত যুক্তরাষ্ট্রের একটা মানে নিয়ে নাগরিকত্ব নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে চলে যাবেন। তার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যত রকম সদ্ভাব গড়া দরকার উনি সেই রকম ভাবে কাজ করছেন এবং তাকে সাহায্য করছেন খলিলুর রহমান, যিনি ওই বৈঠকে উপস্থিত থাকবেন। এদিকে আপনাদের যে ইউনূসের তো অনেকদিন কোনো খবর নেই। ইউনূসের আছে তো জাপানে, অনেক কি করছে খবর রাখেন? ইউনূস জাপানে গিয়ে ওখানে আপনার যে সমস্ত রয়েছে, ইন্দোনেশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী, জাপানের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী, তার স্ত্রী, মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী, তাদের বিভিন্ন জনকে দিয়ে উনি তারেক রহমানকে ফোন করাচ্ছেন। ফোন করিয়ে তাদেরকে দিয়ে মানে তাকে রাষ্ট্রপতি করানোর জন্য মানে অনুনয় বিনয় করা হচ্ছে। তিনি ক্ষমতা থেকে ছড়বেন না, এই বয়সেও তার কিন্তু ক্ষমতার লোভটা রয়েছে। দেশটা 12টা থেকে 14টা বাজানোর পরে এখন বাকি যেটুকু বাকি আছে সেটুকু অন্তঃশ্বাস শূন্য করার জন্য তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আর এই ফোনের তাগিদে মানে ফোনের জ্বালায় তারেক রহমানের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তারেক রহমান শুধু এই ফোন ধরে বেড়াচ্ছেন আর একে ওকে জিজ্ঞেস হচ্ছেন কি করা যায়। এখন এই তো আমার পেছন ছাড়ছে না, ওখানে গিয়েও এই সমস্ত কল কবজা খাটাচ্ছে। তো যাই হোক, এখন তো আমরা বলতে পারবো না শেষ পর্যন্ত তারেক রহমান কি করবেন। তবে আমি শুনলাম আমাদের এখান থেকে আজ গতকালকে বোধহয় আপনাদের 5,000 টন পেট্রোল গিয়েছে, আরো ধীরে ধীরে যাবে।
তাও আমাদের তেলের সমস্যা মিটে গেছে, গ্যাসের সমস্যাও প্রায় মিটে গেছে। কালকে আমি একটি অটোয় করে আসছিলাম, অটো ড্রাইভারকে আমি জিজ্ঞেস করলাম আপনার গ্যাসের সমস্যা মিটেছে? বললো হ্যাঁ আমাদের গ্যাসের সমস্যা মিটে গেছে, আমাদের খুব বেশি লাইন দিতে হয় না, কারণ 8 ঘন্টা 45 মিনিট লাইন দিলেই আমাদের হয়ে যায়। তার মানে গ্যাসের সমস্যাটা, মানে অটোর যে গ্যাস সিএনজি, সেটা সমস্যা মিটে গিয়েছে। না, আমরা জানেন যে গতকালকেও 2খানা জাহাজ আমাদের হরমুজ এ দিয়ে চলে এসছে। ভারতীয় রণতরীগুলো এবং সাবমেরিন তাদেরকে পাহারা দিয়ে নিয়ে আসছে। আরো যে সমস্ত জাহাজ ওখানে আটকে আছে, আরো 18টা জাহাজ আটকে আছে, সেগুলোকেও ধীরে ধীরে পার করা হবে। তো এই হচ্ছে সামগ্রিক অবস্থা। 7 এবং 8 তারিখ এই যে মরিশাসে যে কথা, মানে দেখা হওয়ার কথা আছে আমাদের জয়শঙ্কর, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে খলিলুর রহমান, আমি বলেছিলাম না যে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্ন মানার মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো আছে যে ভারত বিরোধী কাজকর্ম কিন্তু এখনো চলছে, তারেক রহমানের জ্ঞাতসারেই চলছে। এমন নয় যে তারেক রহমান একদম বোকা মানুষ, তিনি কিছু জানেন না, তার অবর্তমানে সমস্ত কিছু হচ্ছে, তার অজ্ঞাতে সমস্ত কিছু হচ্ছে। তিনি সব জানেন, জেনে শুনে তিনি এই কাণ্ডটি করছেন। তবে এর জবাব কিন্তু খলিলুর রহমানকে দিতে হবে, কারণ খলিলুর রহমান এই বৈঠকে উপস্থিত থাকছে। এই যে মিলিটারি প্যাক্ট যেটা হয়েছে, সেটা খলিলুর রহমানের উপস্থিতিতে হয়েছিল। সেখানে ওয়াকার ছিলেন, সেখানে ইউনুস ছিলেন এবং সেখানে খলিলুর রহমান ছিলেন। ফলে এরা সব সম্মিলিতভাবে দেশটাকে বেচে দিয়েছে ইউএস এর কাছে। কারণ আপনাদের কপালে কি আছে সে তো আপনারা বুঝে নেবেন। আমাকে তো যাই হোক, আরো আমাদের তেল ফেল আসছে, তেল এলে বাংলাদেশে আরো তেল যাবে। বাংলাদেশের যা ছবি দেখলাম, তেলের জন্য একটা পেট্রোল পাম্পের সামনে লাইন দিয়ে, বাইক লাইন দিয়ে, সেখানে সব কম্বল টম্বল নিয়ে শুয়ে আছে। ছবিটা আমার কাছে এসছে, আমি আর দেখাচ্ছি না, এসব ছবি দেখাতেও খারাপ লাগে। কিন্তু আমাদের এখানে পেট্রোল পাম্পে কোনো ভিড় নেই, কোনো কিছু নেই, স্বাভাবিকভাবে চলছে। ভারত নিজের তেলের ব্যবস্থা নিজে করে নিয়েছে। আসসালামু আলাইকুম। ডিপ স্টেট কারা? ডিপ স্টেট কি শুধুই আমেরিকার ডিপ স্টেট? ডিপ স্টেট কি বাংলাদেশে ছিল না? বাংলাদেশে কি নতুন কোন ডিপ স্টেট গজিয়েছে বা গজিয়েছিল? অথবা এই ডিপ স্টেট কি আমেরিকান ডিপ স্টেট এবং বাংলাদেশে গজিয়ে ওঠা ডিপ স্টেটের সাথে সমন্বয় কিছু? আমি আমার সাংবাদিকতার কিছু অভিজ্ঞতা কথাও শেয়ার করে আপনাদেরকে আমি জানাবো বাংলাদেশে কি হয়েছে না হয়েছে। আমি স্পষ্ট করে নামগুলো বলছি না এই কারণে যে সে লোকগুলোর সাথে একসময় আমাদের ব্যক্তিগত যোগাযোগ ছিল, পেশাগত কারণে। কেউ কেউ আমাদের সিনিয়র ছিলেন, কেউ কেউ এমনও আমি দেখেছি বাংলাদেশে 4 দলীয় জোট সরকারে বিএনপির যদি বলেন একেবারে ডাইহার্ড ঘরের মানুষ, সাংঘাতিক ঘরের মানুষ, সেই রকম লোক তখন বিএনপিকে প্রচন্ডভাবে নিয়ন্ত্রণ করতো, 4 দলীয় জোট সরকারকে নিয়ন্ত্রণ করত। সেই লোক 111 সরকারের কারিগর হয়েছিল এবং 111 সরকারে বিএনপির উপরে যত অত্যাচার নির্যাতন হয়েছে, সব অত্যাচার নির্যাতনের প্ল্যান সেই লোক এবং তার আশেপাশের লোক দিয়ে হতো। ইভেন দো শেখ হাসিনার সময় বিএনপি যে পিছিয়ে ছিল, সে পিছিয়ে থাকার পেছনে এই লোকদের একটা ভূমিকা ছিল। এবং তারপর ইউনূস সরকারে বিএনপিকে ডোবানোর জন্য সবচেয়ে অ্যাক্টিভ ছিল সেই লোকগুলো। তাদের মধ্যে কেউ কেউ আমি একসময় কাজ করেছি এরকম পত্র পত্রিকায়ও তারা আমাদের সাথে কাজ করেছে। 111 সরকার এবং আপনার বিশেষ করে ডক্টর ইউনূস সরকারের কয়েকজন উপদেষ্টা খুবই প্রভাবশালী ছিল, তারা সবকিছুতে ইনভলভ ছিল। নিজের মন্ত্রণালয়ের বাইরেও অন্যান্য সরকারি সিদ্ধান্ত, ওই যে ধরেন গোপালগঞ্জে মানুষ মেরে ফেলা বা যত মব হওয়া, ডেইলি স্টার, প্রথম আলো ভেঙে ফেলা, সারা দেশে মাজার সংস্কৃতির উপরে আঘাত হানা, সুফি সংস্কৃতির উপর আঘাত হানা, বাউলদের উপরে আঘাত হানা, এগুলোতে উপদেষ্টা জড়িত ছিল। তাদের বাইরেও ডক্টর ইউনূসের আশেপাশে যাদেরকে আমরা মিডিয়াতে দেখতাম না, যাদেরকে আমরা পত্রপত্রিকায় দেখতাম না, তাদেরকে আমরা বিশেষ অনুষ্ঠানেও দেখতাম না, এরা ডক্টর ইউনূস সরকারকে সাংঘাতিকভাবে নিয়ন্ত্রণ করেছে। এই গ্রুপটার মধ্যে
কিছু বিদেশি ছিল ঠিক, কিন্তু বেশ কয়েকজন প্রভাবশালী ছিল, তারা বাংলাদেশেই থাকতো। তারা 4 দলীয় জোট সরকারের সময় বাংলাদেশে ছিল, তারা আওয়ামী লীগ সময় বাংলাদেশে ছিল। 4 দলীয় জোট সরকারের খুব কাছে হইলেও আওয়ামী লীগ সরকারের সময় তাদের কিচ্ছু হয়নি। তারা বরঞ্চ আওয়ামী লীগ সরকারের সময় থেকে গুটি চেলেছে, এবং আওয়ামী লীগের এই যে পতনের যেই নীল নকশা বলেন, যেই মেটিকুলাস ডিজাইন বলেন, এই মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী অংশ ছিল সেই লোকগুলা, যারা পরে ইউনূস সরকারে গিয়ে ক্ষমতার সবটা এক্সারসাইজ করেছে। এরাই 24-এর যা ঘটেছে তার প্রত্যেকটা ঘটনার সঙ্গে দায়ী, এরা পুলিশ হত্যার সঙ্গে দায়ী, এরা সরকারি স্থাপনা ভাঙার সঙ্গে দায়ী, এবং বাংলাদেশের মানুষকে, আপন মানুষকে ভুল বুঝানো, সেই কাজটা তারা সিদ্ধহস্তে করেছে। এখন এসে যে ডিপ স্টেটের আলাপ হচ্ছে, এই যে নাহিদ ইসলামরা অথবা আপনার আসিফ মোহাম্মদ সজীব ভাই যে ডিপ স্টেটের কথা বলছে, যে তাদেরকে 2029 সাল পর্যন্ত থাকতে বলা হয়েছিল, ওসমান হাদিকে হত্যা করেছে ডিপ স্টেট, আমার কাছে মোটামুটি ভাবে ধারণা এটা আমেরিকান ডিপ স্টেট একা না। আমেরিকা হয়তো একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, আমেরিকা খেলার চেষ্টা করেছে, কিন্তু মূল চাবিকাঠিটা নেড়েছে বাংলাদেশের একটা ছায়া ডিপ স্টেট, যারা ডক্টর ইউনূসের আশেপাশে ছিল এবং সমস্ত এই ধরনের কাজে। এবং সেখানে আমি একটা নাম না বললেই না, সেটা হচ্ছে ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। এই শফিকুল আলম নিঃসন্দেহে এই গ্রুপটার খুব ঘনিষ্ঠ ছিল, তাদের মধ্যে কিছু একটা গ্রুপিংও ছিল। আমার যতটুক তথ্য তাতে আলী রিয়াজ এবং আমাদের সাংবাদিক মনির হায়দার, তারা একটা গ্রুপে ছিলেন, এবং তাদের আরেকটা এন্টি গ্রুপও ছিল। ডিপ স্টেটের ভিতরে 2টা গ্রুপ ছিল, 2টা গ্রুপের টার্গেট একই ছিল, ক্ষমতা দীর্ঘায়িত করা, কিন্তু ক্ষমতার প্রভাব কার বেশি থাকবে সেটা নিয়ে তাদের মধ্যে গ্রুপিং ছিল। এবং সেই ডিপ স্টেট মানে ইউনূসের আশেপাশের যে চক্রটা, এই চক্র ডক্টর ইউনূস এবং আসিফ মোহাম্মদ সজীব ভাই, নাহিদ ইসলাম, এরা মিলিয়ে এখনো বড় কোনো খেলা খেলছে, এতে কি কোনো সন্দেহ আছে? তো এই এখন আমার ভাবির ছেলে যাকে দেখাইলেন, সে নিজেই প্রকাশ করে দিয়েছে। তার মানে আমরা যা যা অভিযোগ করেছিলাম এই সরকারের বিরুদ্ধে সবগুলোই সত্যি। সবচেয়ে হাস্যকর বিষয় যে সরকার বিদেশি ঋণকে